সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েল ও ইরানের মধ্যকার 12 দিনের সংঘাত সমসাময়িক পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষক, কৌশলবিদ, নিরাপত্তা বিশেষজ্ঞ এমনকি সাইবার যুদ্ধ বিষয়ে গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সংঘাত। কারণ এটি শুধু দুটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ কোনো মধ্যম পরিসরের সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল বহুমাত্রিক, বহুস্তরীয়, প্রযুক্তি নির্ভর এবং আন্তর্জাতিক ভারসাম্য বিন্যাসে প্রভাব ফেলতে সক্ষম একটি জটিল সংঘাত। বিশেষ করে ইরানের এই যুদ্ধে যে কৌশলগত প্রতিক্রিয়া ও সামরিক দক্ষতার বহুমাত্রিক প্রয়োগ দেখা গেছে, তা ভবিষ্যতের আঞ্চলিক নিরাপত্তা কাঠামো ও বৈশ্বিক সামরিক পরিমণ্ডলে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি তার বক্তব্যে দাবি করেন যে 12 দিনের যুদ্ধের সময় ইরান যে পাল্টা হামলাগুলো চালিয়েছে, তার মধ্যে ইসরায়েলের হাইফা রিফাইনারি এবং মসাদ সদর দপ্তর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। নাইনের বক্তব্য অনুযায়ী মসাদ সদর দপ্তরে হামলার ঘটনায় 36 জন নিহত হয়। ইরানের এই হামলার তথ্য আন্তর্জাতিক মিডিয়া সম্পূর্ণভাবে নিশ্চিত না করলেও ইসরায়েলের ভেতরকার একাধিক অনানুষ্ঠানিক সূত্রে হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়। নাইনির এই বক্তব্য শুধু সামরিক পরিস্থিতির বর্ণনাই নয়, এটি ছিল একটি কৌশলগত বার্তা, যেখানে ইরান তুলে ধরেছে যে তাদের প্রতিক্রিয়া ছিল পরিমিত, সুনিপুণ, লক্ষ্যভেদী এবং গোটা সংঘাতের উপর প্রভাব বিস্তারকারী। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই সংঘাত শুরু হয় তেহরানে একটি ফুয়েল ডিপোতে হামলার মাধ্যমে। নাইনির বক্তব্যে উল্লেখ করা হয়, ইসরায়েল এই হামলা চালায় এমন সময় যখন যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে পরমাণু আলোচনায় বসতে যাচ্ছিল। ফলে ইরান এই হামলাকে শুধু সামরিক আঘাত হিসেবে দেখেনি, তারা এটিকে কূটনৈতিক প্রক্রিয়া ভাঙচুরের একটি অংশ হিসেবে বিবেচনা করেছে। এর পরপরই ইরান মাত্র 5 ঘন্টার মধ্যে হাইফা রিফাইনারিতে 2 দফা হামলা চালায়। নাইনির ভাষ্যে ইসরায়েলি সূত্র এই হামলাকে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের মাস্টারপিস হিসেবে অভিহিত করেছে। এই হামলার ফলে রিফাইনারিটি সম্পূর্ণ অচল হয়ে যায় এবং ইসরায়েলের ভেতরে প্রথমবারের মতো এ ধরনের কৌশলগত স্থাপনা সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। এই প্রাথমিক 2 হামলার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দেয়, ইসরায়েল যদি যুদ্ধকে তেহরানের ভেতরে নিয়ে আসে, তবে ইরান যুদ্ধকে ইসরায়েলের শিল্প, অর্থনীতি ও গোয়েন্দা কাঠামোর ভেতরে নিয়ে যাবে। এরপরে আসে হামলা, যার সবচেয়ে বিতর্কিত ও আলোচিত অংশ মোসাদ সদর দপ্তরে আঘাত। নাইনের মতে এই হামলায় 36 জন নিহত হয়, যাদের মধ্যে মোসাদের গোয়েন্দা কর্মকর্তা, প্রযুক্তিবিদ এবং সামরিক সমন্বয়কারী ছিল। যদি এই সংখ্যা সত্য হয়ে থাকে, তবে এটি ইসরায়েলের গোয়েন্দা কাঠামোর উপর গত 1 দশকের মধ্যে সবচেয়ে বড় আঘাতগুলোর একটি। ইরান এই সংঘাতে ট্রু প্রমিস 3 নামের যে অভিযানের কথা বলেছে, তা মূলত বহুস্তরীয় যুদ্ধের একটি সমন্বিত রূপ। নাইনি ব্যাখ্যা করেছেন যে এই অভিযানে ব্যবহৃত হয়েছে ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার আক্রমণ, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সুনির্দিষ্ট গোয়েন্দা সমন্বয়। ইরানের দাবি অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তারা পূর্ণ ইন্টেলিজেন্স ডমিনেন্স অর্জন করে, অর্থাৎ ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কের উল্লেখযোগ্য অংশের গতিবিধি, অবস্থান ও দুর্বলতা সম্পর্কে তাদের ব্যাপক তথ্য ছিল। এই ধরনের গোয়েন্দা সক্ষমতা সাধারণত সুপার পাওয়ার রাষ্ট্রগুলোর মধ্যেই দেখতে পাওয়া যায়। ইরান যে 22 দফা ক্ষেপণাস্ত্র ঢেউ আকারে আক্রমণ চালিয়েছে, তা মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মাত্রা নিয়ে এসেছে। এত ঘন ও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, পাশাপাশি সাইবার আক্রমণ এবং ড্রোন ব্যবহারের সমন্বিত কৌশল আগে দেখা যায়নি। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের একটি 32 তলা ভবনের নিচতলা -1 ফ্লোরে হামলা করেছে, যেখানে ছিল স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার। এটি এক ধরনের বার্তা, ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বরং ইসরায়েলের আর্থিক ও প্রযুক্তিগত কাঠামোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়ে। ইরানের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।
আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি স্পষ্টভাবে সার্বভৌম রাষ্ট্রের উপর আগ্রাসন। যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে কৌশলগত দুশ্চিন্তায় থাকে এবং এই যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করার নামে সরাসরি হামলা চালিয়ে তারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে আরও অস্থিতিশীল করে তোলে। ইরান এরপর আল উদেইদ বেজে হামলা চালায়, যা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম ঘাঁটি। এটি স্পষ্ট করে দেয় ইরান শুধু ইসরায়েলের সঙ্গে নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গেও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ স্তর ছিল সাইবার যুদ্ধ। নাইনি জানিয়েছেন ইরান এই সময় 400 থেকে 500টি সাইবার আক্রমণের মুখোমুখি হয়। ইরান পাল্টা হামলাও চালায়, যদিও এর বেশিরভাগই প্রকাশ করা হয়নি, কারণ সাইবার যুদ্ধে ব্যবহৃত কৌশল সাধারণত গোপন থাকে। সাইবার হামলার এই মাত্রা নির্দেশ করে ডিজিটাল অবকাঠামো এখন সামরিক যুদ্ধের প্রধান ফ্রন্টগুলোর মধ্যে অন্যতম। ভবিষ্যতে যুদ্ধে আকাশ, স্থল, জল এসবের পাশাপাশি সাইবার স্পেসও নির্ধারণ করবে যুদ্ধের বাস্তবতা। বারো দিনের যুদ্ধের মানবিক ক্ষতি ছিল বিপুল। কমপক্ষে 1064 জন নিহত হন, যার মধ্যে ছিল সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং সাধারণ মানুষ। যুদ্ধের মানবিক মাসুল এই অঞ্চলের মানুষের জন্য নতুন কিছু নয়, কিন্তু এতে পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তুতে রাখার ঘটনা ইরানের মতে ইসরায়েলের কৌশলগত সন্ত্রাসের অংশ। এই কারণেই মোসাদ সদর দপ্তরে হামলাকে ইরান অপারেশনাল ন্যায়সঙ্গত হিসাবে ব্যাখ্যা করেছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই যুদ্ধের প্রভাব গভীর ও দীর্ঘস্থায়ী হতে পারে। নাইনি উল্লেখ করেছেন যে ইসরায়েলি এবং আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন গবেষণায় 12 দিনের যুদ্ধের আগে ও 12 দিনের যুদ্ধের পরে এই দুই ভাগের সময়কে ভাগ করেছে, কারণ এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রথমত, ইরান প্রমাণ করেছে যে তারা দীর্ঘ দূরত্বে অত্যন্ত নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। দ্বিতীয়ত, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং অ্যারো সিস্টেম এগুলো এত বিপুল হামলা মোকাবেলায় উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষায় সরাসরি জড়িয়ে পড়লেও ইরান তাদের উপর আঘাত হানতে পেরেছে। এটি একটি বড় কৌশলগত বার্তা। ইরানের সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু হল জনগণ নির্ভর প্রতিরক্ষা এবং অসম যুদ্ধনীতি। ইরান জানে তাদের প্রচলিত সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের তুলনায় দুর্বল, কিন্তু তারা অসম যুদ্ধ, গেরিলা কৌশল, সাইবার আক্রমণ ও ক্ষেপণাস্ত্র বুঝের সমন্বিত ব্যবহারে এমন একটি ব্যালেন্স তৈরি করেছে যা শত্রুর জন্য অত্যন্ত ব্যয়বহুল। ইরানের ড্রোন প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে যে অগ্রগতি দেখা যাচ্ছে তা বিশ্বব্যাপী সামরিক শক্তিগুলোর জন্য নতুন ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ছাড়া পশ্চিমা কোনো শক্তি এখন আর ইরানের সামরিক অভিযানকে অবহেলা করে না। এই পুরো সংঘাতকে সামরিকভাবে দেখা হলে বোঝা যায় এটি ছিল মধ্যপ্রাচ্যের নতুন কৌশলগত বাস্তবতা জন্ম দেওয়ার যুদ্ধ। ইসরায়েলের নিরাপত্তা ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি, আরব বিশ্বের প্রতিক্রিয়া, আন্তর্জাতিক মধ্যস্থতা কাঠামো সবকিছুই এই যুদ্ধে নতুন করে মূল্যায়নের দাবি রাখে। ইরান দেখিয়েছে তাদের উপর একতরফা হামলা চালালে তার প্রতিক্রিয়া হবে দ্রুত, নির্ভুল এবং বহুমাত্রিক। ইরানের সামরিক আধুনিকায়নের গতি, বিশেষ করে স্থানীয় প্রযুক্তিবিদ ও তরুণ বিশেষজ্ঞদের ভূমিকা দেশটির কৌশলগত স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করেছে। তবে বলা যায় 12 দিনের এই যুদ্ধে ইসরায়েল বা ইরানের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ বিন্যাসের জন্য একটি মোড় ফেরানো ঘটনা। ইরানের দাবি যতটা সত্য আর বিবৃতি যতটাই প্রচারণা নির্ভর হোক না কেন, বাস্তবতা হচ্ছে তারা দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ কেবল আকাশে ক্ষেপণাস্ত্র ছোড়া নয়, এটি ডিজিটাল, গোয়েন্দা অর্থনীতি, আঞ্চলিক কূটনীতি এবং মনস্তাত্ত্বিক ফ্রন্টের জটিল সমন্বয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি বহুমুখী যুদ্ধ। এবং সেই যুদ্ধের অতি সাম্প্রতিক উদাহরণ 12 দিনের ইরান ইসরায়েল সংঘাত আগামী বহু বছর ধরে বিশ্ব রাজনীতি এবং সামরিক বিশ্লেষণের অন্যতম প্রধান রেফারেন্স হয়ে থাকবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।